আপনারা জানেন সুইডেন এখন বইছে নির্বাচনের গরম হাওয়া। প্যান্ডেল চোখ থেকে বাস স্টপেজ, সেন্ট্রাম থেকে রাস্তাঘাট, সব জায়গাতেই পলিটিক্যাল পার্টিগুলোর পোস্টার, স্লোগান আর নানা রকম প্রতিশ্রুতি আমাদের চোখে পড়ছে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার অবশ্যই জানা উচিত আপনি কাকে ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন, আর আপনার ভোট ভবিষ্যতে আপনার জন্যে, আপনার ফ্যামিলির জন্যে এবং সুইডেনে থাকা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্যে ভালো নাকি খারাপ সেটা বোঝাও খুবই ইম্পর্টেন্ট। আপনার ভোট মানে আপনি কেমন সুইডেন দেখতে চান সেই ডিসিশনে অংশ নেওয়া। আর তাই আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝবো সুইডেনের পলিটিক্যাল সিস্টেম কিভাবে কাজ করে, কারা ভোট দিতে পারে, কোন কোন পার্টি রয়েছে, কারেন্ট গভর্নমেন্ট কি বলছে, অপোজিশন কি বলছে এবং ভোট দেওয়ার আগে কি কি বিষয় আপনার মাথায় রাখতে হবে। একটা কথা শুরুতেই বলে রাখি, এই ভিডিওতে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে প্রমোট করছি না। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো বেসিক পলিটিক্যাল এডুকেশন, যেন আপনারা নিজের প্রায়োরিটি বুঝে ইনফর্মড ডিসিশন নিতে পারেন। আর যেহেতু এই ভিডিওটি বিভিন্ন অফিসিয়াল সোর্স এবং পাবলিক ইনফরমেশন দেখে বানানো, তারপরে কোনো তথ্যগত ভুল যদি আপনাদের নজরে পড়ে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে কারেক্ট করে দেবেন, তাতে আমি নিজেও শিখতে পারবো এবং কমিউনিটির মানুষও সঠিক তথ্য পাবেন। ভিডিওটি অবশ্যই সুইডেনে থাকা আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই চলুন ইলেকশন সিস্টেমটা বোঝার চেষ্টা করি। সুইডেনের নির্বাচন মানে শুধুমাত্র ন্যাশনাল গভর্নমেন্ট নির্বাচন না, এখানে একই দিনে 3 ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমটি হলো রিজডক ইলেকশন, যেটা হলো সুইডিশ ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন। দ্বিতীয়টি হলো কমন ভাল বা মিউনিসিপ্যালিটি ইলেকশন, এটা আপনার লোকাল সিটি বা মিউনিসিপ্যালিটি লেভেলের ডিসিশনের সাথে কানেক্টেড। তৃতীয়টি হলো রিজিয়ন ভাল বা রিজনাল কাউন্সিল ইলেকশন, এটা হেলথ কেয়ার, পাবলিক ট্রান্সপোর্ট এবং রিজনাল ডেভেলপমেন্টের মতো বিষয়গুলোর সাথে কানেক্টেড। তার মানে আপনি যখন ভোট দিবেন সেটা শুধুমাত্র প্রাইম মিনিস্টার কে হবে সেটা ডিসাইড করার জন্য না, বরং আপনার লোকাল স্কুল, ট্রান্সপোর্ট, হসপিটাল, সিটি প্ল্যানিং এসব বিষয়েও আপনার ভোট ইম্প্যাক্ট করতে পারে। 2026 সালের ইলেকশন ডে হলো 13 সেপ্টেম্বর এবং আর্লি ভোটিং শুরু হবে 26 আগস্ট থেকে। এখন রিজডক নিয়ে একটু বুঝি। রিজডক হলো সুইডেনের পার্লামেন্ট, এখানে মোট 349টি সিট রয়েছে। সুইডেনের মানুষ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করে না, কারণ সুইডেনের সিস্টেম হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি। এখানে মানুষ পলিটিক্যাল পার্টিকে ভোট দেয়, তারপর যে পার্টি বা ব্লক পার্লামেন্টে মেজরিটি সাপোর্ট পায় তারা গভর্নমেন্ট গঠন করে। সুইডেনের ইলেকশন সিস্টেম হলো প্রপোর্শনাল, মানে কোনো পার্টি মোট ভোটের যত পার্সেন্ট পায় পার্লামেন্টে সিট পাওয়ার ক্ষেত্রে সেটা জেনারেলি ভোট শেয়ারের সাথে প্রপোর্শনেট হয়। তবে রিজডকে ঢুকতে হলে ন্যাশনাল লেভেলে সাধারণত একটি পার্টিকে 4% ভোট থ্রেশহোল্ড পার করতে হয়। খুব সিম্পল করে বললে, আপনি যে পার্টিকে ভোট দিচ্ছেন সেই পার্টি পার্লামেন্টে কতটুকু পাওয়ার পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভোটের ওপর। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি কি সুইডেনে ভোট দিতে পারবো? রিজডক ইলেকশনে ভোট দিতে হলে সাধারণভাবে আপনাকে সুইডিশ সিটিজেন হতে হবে, আপনার বয়স ইলেকশন ডেতে 18 বা তার বেশি হতে হবে এবং আপনাকে সুইডিশ পপুলেশন রেজিস্টারে লিস্টেড থাকতে হবে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, মিউনিসিপ্যালিটি এবং রিজনাল ইলেকশনে অনেক নন সুইডিশও কিন্তু ভোট দিতে পারেন যদি তারা স্পেসিফিক কন্ডিশন ফুলফিল করেন। যেমন আপনি যদি ইইউ, আইসল্যান্ড এবং নরওয়ের নাগরিক না হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি এবং রিজনাল ইলেকশনে ভোট দেওয়ার জন্য আপনাকে ইলেকশন ডে এর আগে সুইডেনের পপুলেশন রেজিস্টারে কমপক্ষে 3 বছর কনজিকিউটিভ রেজিস্টার থাকতে হবে। তাই ইলেকশনের আগে অবশ্যই আপনার রোস্ট কোড বা ভোটার কার্ড চেক করে নেবেন, সেখানে লেখা থাকবে আপনি কোন কোন ভোটের জন্য এলিজিবল এবং আপনার পোলিং স্টেশন কোথায়। এবার আসি সুইডেনের পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে। বর্তমানে রিজডকে 8টি মেইন পার্টি রিপ্রেজেন্টেড আছে। আমি সুইডিশ এবং ইংলিশ নাম দুটি পাশাপাশি বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওর পরবর্তী অংশে আমি শুধুমাত্র ইংলিশ নামগুলো ইউজ করব, কারণ আমার কাছে পার্সোনালি সুইডিশ নামগুলো প্রনাউন্স করাটা একটু ডিফিকাল্ট। তাছাড়া আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো বা ভুল প্রনাউন্স করে থাকি, এই জন্য আগে থেকে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। তো যে 8টি পার্টি বর্তমানে রিজডকে রয়েছে, সোশ্যাল ডেমোক্রেটের না বা সোশ্যাল ডেমোক্রেটস, মডারেটের না বা মডারেট পার্টি, স্পারিয়ে ডেমোক্রেটের না বা সুইডেন ডেমোক্রেটস, ভানস্টার পার্টিয়েট বা লেফট পার্টি, সেন্টার পার্টিয়েট বা সেন্টার পার্টি, ক্রিস ডেমোক্রেটের না বা খ্রিস্টান ডেমোক্রেটস, মিলিও পার্টিয়েট বা গ্রিন পার্টি এবং লিবারেলের না বা লিবারেলস। এখন সুইডেনের পলিটিক্স অনেক সময় 2 ব্লকস হিসেবে দেখা হয়।
একদিকে আছে কারেন্ট গভর্নমেন্ট বা টিডো সাইড, অন্যদিকে আছে অপোজিশন সাইড বা সেন্টার লেফট ব্লক। তবে মনে রাখতে হবে সুইডেনের গভর্নমেন্ট সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, অনেক সময় পার্টি, কোয়ালিশন, এগ্রিমেন্ট এবং কম্প্রোমাইজের মাধ্যমে কাজ করে থাকে। তাই শুধুমাত্র পার্টির নাম না দেখে তাদের পলিসি, প্রায়োরিটি এবং পাস্ট অ্যাকশন কী ছিল সেটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমান সুইডেনের প্রাইম মিনিস্টার হলেন উলফ ক্রিস্টারসন। তার গভর্নমেন্ট গঠিত হয়েছে তিনটা পার্টিকে নিয়ে: মডারেট পার্টি, খ্রিস্টান ডেমোক্রেটস এবং লিবারেল পার্টি। তাছাড়াও স্পারিয়ে ডেমোক্র্যাটারনা বা সুইডেন ডেমোক্রেট সরাসরি মিনিস্টারাল পজিশনে না থাকলেও পার্লামেন্টে এই গভর্নমেন্টকে সাপোর্ট করছে। এই কর্পোরেশনের বেসই হলো টিডো এগ্রিমেন্ট, যার কারণে কারেন্ট গভর্নমেন্টকে অনেকেই টিডো গভর্নমেন্টও বলে থাকেন। এই গভর্নমেন্ট সাইড মূলত কয়টি বিষয়কে প্রায়োরিটি হিসেবে দেখায়: ক্রাইম কন্ট্রোল, স্ট্রিট আর মাইগ্রেশন পলিসি, ইন্টিগ্রেশন, ইকোনমি, হাউসহোল্ড ফাইন্যান্স, স্কুল, হেলথ কেয়ার, ক্লাইমেট অ্যান্ড এনার্জি। তাদের আর্গুমেন্ট হলো সুইডেনে ক্রাইম, গ্যাং ভায়োলেন্স, ইন্টিগ্রেশন ফেইলার, ওয়েলফেয়ার প্রেশার, এই সমস্যাগুলো সলভ করতে হলে মাইগ্রেশন এবং ইন্টিগ্রেশন পলিসি আরও স্ট্রিক্ট করতে হবে। বিশেষ করে ইমিগ্রেশন ইস্যুতে কারেন্ট গভর্নমেন্ট এবং সুইডেন ডেমোক্রেটস অনেক স্ট্রিক্ট পজিশন নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে দেখতে পাচ্ছি ওয়ার্ক পারমিটের স্যালারি রিকোয়ারমেন্ট হাই করা হয়েছে, ফ্যামিলি ইমিগ্রেশনের রিকোয়ারমেন্ট আরও কঠোর করার প্রস্তাবনা দেওয়া হচ্ছে, অ্যাসাইলাম এবং রিটার্ন পলিসি কঠোর করা হচ্ছে, ভলান্টিয়ার রিটার্ন গ্র্যান্ট বাড়ানো হচ্ছে, এবং রিসেন্টলি সবচেয়ে হাইলাইটেড যে নিউজ সেটা হলো টিন ডিপোর্টেশন, সেটাও কিন্তু এই গভর্নমেন্টের আমলেই শুরু হয়েছে। সো এই ধরনের পলিসি নিয়ে তারা কাজ করছে। এখন প্রশ্ন হলো, এই গভর্নমেন্ট সাইড ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে এত কন্ট্রোভার্সিয়াল কেন? অনেক ইমিগ্রেন্ট মনে করেন স্ট্রিট আর মাইগ্রেশন পলিসি শুধুমাত্র ইলিগেল বা প্রবলেমেটিক কেসেস না, অনেক ক্ষেত্রে জেনুইন ওয়ার্কার, স্টুডেন্ট, ফ্যামিলি এবং লং টার্ম রেসিডেন্টসকেও প্রেশারে ফেলতে পারে বা ফেলছে। উদাহরণস্বরূপ রিসেন্টলি ওয়ার্ক পারমিটের স্যালারি রিকোয়ারমেন্ট হাই করে দেওয়া বা ভবিষ্যতে যদি এটাকে আরও হাই করে দেওয়া হয় তাহলে লো পেড কিন্তু এসেনশিয়াল জব করা ইমিগ্রেন্টরা সমস্যায় পড়তে পারেন। তাছাড়া ফ্যামিলি ইমিগ্রেশন স্ট্রিটার করা হলে অনেকের স্পাউস বা ফ্যামিলি রিউনিফিকেশন আরও ডিফিকাল্ট হয়ে যাবে। আবার অন্যদিকে গভর্নমেন্ট সাইড বলে এই রুলসগুলো দরকার অ্যাবিউজ, ফ্রড, ওয়েল জাম্পিং এবং ফেইল্ড ইন্টিগ্রেশন কমানোর জন্য। তাই এখানে ডিবেটটা হচ্ছে একদিকে সিকিউরিটি, কন্ট্রোল এবং ইন্টিগ্রেশনের আর্গুমেন্ট, অন্যদিকে ফেয়ারনেস, হিউম্যান রাইটস এবং ইমিগ্রেন্ট কমিউনিটির বাস্তব জীবনের চ্যালেঞ্জ। তাই এই জায়গা থেকে 2026 ইলেকশন ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন অপোজিশন সাইড নিয়ে কথা বলা যাক। অপোজিশন সাইডে মূলত চারটা মেইন পার্টি রয়েছে: সোশ্যাল ডেমোক্রেটের বা সোশ্যাল ডেমোক্রেটস, বাস্তার পার্টি বা লেফট পার্টি, মিলিও পার্টি বা গ্রিন পার্টি এবং সেন্টার পার্টি বা সেন্টার পার্টি। এই ব্লকের সবচেয়ে বড় পার্টি হলো সোশ্যাল ডেমোক্রেটের বা সোশ্যাল ডেমোক্রেটস। তাদের লিডার হলেন ম্যাগদালেনা অ্যান্ডারসন। সোশ্যাল ডেমোক্রেটস ট্রেডিশনালি সুইডেনের বড় সেন্টার লেফট পার্টি। তারা ওয়েলফেয়ার স্টেটস, জবস, হেলথ কেয়ার, স্কুল, সোশ্যাল ইকুয়ালিটি এবং অর্ডিনারি ওয়ার্কিং পিপলের ইস্যু নিয়ে কথা বলে। বাস্তার পার্টি বা লেফট পার্টি অপোজিশন ব্লকের অংশ, কিন্তু তারা অপোজিশনের সবচেয়ে ক্লিয়ারলি লেফট উইং সাইড রিপ্রেজেন্ট করে। তারা সাধারণত ওয়েলফেয়ার, ওয়ার্কার্স রাইট, ইকুইটি, অ্যান্টি রেসিজম, হাউজিং, লিভিং কস্ট এবং অর্ডিনারি পিপলের ইকোনমিক সিকিউরিটি নিয়ে বেশি ফোকাস করে। অপরদিকে মিলিও পার্টি অর্থাৎ গ্রিন পার্টি ক্লাইমেট, এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এবং ইনক্লুসিভ সোসাইটি নিয়ে বেশি ফোকাস করে। সেন্টার পার্টি অর্থাৎ সেন্টার পার্টি তুলনামূলক সেন্ট্রালিস্ট বা লিবারেল বলা যায়। তারা বিজনেস, রুরাল সুইডেন, লেবার মার্কেট, ইন্ডিভিজুয়াল ফ্রিডম এবং অনেক ক্ষেত্রে ওয়ার্ক বেসড মাইগ্রেশন নিয়ে তুলনামূলক বেশি ওপেন পজিশন রাখে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, অপোজিশন ব্লক একসাথে গভর্নমেন্টের ক্রিটিসিজম করলেও সব পার্টি সব বিষয়ে একমত না। তাদের মধ্যে মাইগ্রেশন, ইকোনমি, ট্যাক্স, ক্লাইমেট এবং ওয়েলফেয়ার নিয়ে অনেক ইস্যুতে তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। তাই শুধুমাত্র অপোজিশন পার্টি ভালো, কারেন্ট গভর্নমেন্ট ভালো না, এভাবে না দেখে প্রত্যেকটা পার্টির পলিসি আলাদা আলাদা করে দেখা প্রয়োজন। অপোজিশন পার্টি জেনারেলি গভর্নমেন্টের অনেক স্ট্রিক্ট মাইগ্রেশন পলিসি, ওয়েলফেয়ার কার্ডস, ইনইকুইটি ইস্যুস এবং সোশ্যাল ডিভিশন নিয়ে ক্রিটিসিজম করে। তারা বলে সুইডেনে সেফটি দরকার, ক্রাইম কন্ট্রোল দরকার, ইন্টিগ্রেশন দরকার, কিন্তু একই সাথে সোসাইটি যেন আনফেয়ার, ডিভাইডেড বা রেসিস্ট ডিরেকশনে চলে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে ইম্পর্টেন্ট বিষয় হলো অপোজিশন মানে যে ফুললি ওপেন মাইগ্রেশন পলিসি চায় বিষয়টা কিন্তু এরকম না। ফর এক্সাম্পল সোশ্যাল ডেমোক্রেটের বা সোশ্যাল ডেমোক্রেট এখন স্ট্রিট বাট সাস্টেনেবল মাইগ্রেশন পলিসির কথা বলে। তারা বলে মাইগ্রেশন কন্ট্রোল থাকতে হবে কিন্তু
ইন্টিগ্রেশন, জব, ল্যাঙ্গুয়েজ লার্নিং, হাউজিং এবং ওয়েলফেয়ার সিস্টেমে ইনভেস্টমেন্ট দরকার। ওয়ার্ক পারমিট স্যালারি রিকোয়ারমেন্ট নিয়েও ডিবেট রয়েছে। সোশ্যাল ডেমোক্রেট বলছে তারা ফিক্সড স্যালারি রিকোয়ারমেন্ট সিস্টেমের পরিবর্তন চায়, যাতে এমপ্লয়ার অর্গানাইজেশনস এবং ট্রেড ইউনিয়নসের মাধ্যমে স্যালারি রিকোয়ারমেন্ট এবং এক্সেপশনস ঠিক করা যায়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভোট দেওয়ার আগে আপনি কি ভাববেন? আমি বলবো শুধুমাত্র ইমোশন দিয়ে ভোট দিবেন না বা স্লোগান দেখে ডিসিশন নেবেন না। আপনার লাইফের প্রায়োরিটি কি সেটা আগে বুঝুন। আপনার লাইফের প্রায়োরিটি কি মাইগ্রেশন, জব মার্কেট, স্কুল, হেলথ কেয়ার, রেসিজম অ্যান্ড ডিসক্রিমিনেশন, পাবলিক ট্রান্সপোর্ট? কোনটা আপনার লাইফের বেশি প্রায়োরিটি এবং কোন পার্টি আপনার প্রায়োরিটিকে সাপোর্ট করছে, কারা আপনার প্রায়োরিটির সাথে ম্যাচ করছে, সেটা দেখে ডিসিশন নিন আপনি কাকে ভোট দিবেন। তাছাড়া শুধুমাত্র ন্যাশনাল ইলেকশন না, মিউনিসিপ্যালিটি এবং রিজনাল ইলেকশনেও এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ডেইলি লাইফের অনেক প্র্যাকটিক্যাল ডিসিশন লোকাল লেভেলে হয়ে থাকে। আপনার মিউনিসিপ্যালিটি কোন পার্টি চালাবে বা রিজিয়নে কারা ডিসিশন নেবে, এগুলো আপনার লোকাল লাইফের ওপর ইম্প্যাক্ট ফেলবে। তাই ভোট দেওয়ার সময় শুধুমাত্র ন্যাশনাল হেডলাইন না, লোকাল ক্যান্ডিডেট এবং লোকাল ইস্যুসও একটু দেখে নিন। তো শেষ কথা হলো, আপনার ভোট ডিসাইড করবে ফিউচারে আপনি কেমন সুইডেন দেখতে চান। আমরা সবাই এমন একটা সুইডেন দেখতে চাই যেখানে সেফটি থাকবে, ফেয়ার জব মার্কেট থাকবে, হেলথ কেয়ার ভালো থাকবে, স্কুল ভালো থাকবে, ইন্টিগ্রেশন ভালো হবে, কিন্তু একই সাথে রেসিজম, ডিসক্রিমিনেশন এবং আনফেয়ার ট্রিটমেন্ট থাকবে না। তাই ভোট দেওয়ার আগে ভালোভাবে ভাবুন। পার্টি না দেখে আপনার প্রায়োরিটি দেখুন, স্লোগান না দেখে পলিসি দেখুন এবং ইমোশন বাদ দিয়ে আগে ইনফরমেশন দেখুন। কারণ ইনফর্মড ভোট মানে আপনার নিজের ফিউচার, নিজের ফ্যামিলি এবং নিজের কমিউনিটির ফিউচার নিয়ে কনসিয়াস ডিসিশন নেওয়া। ভিডিওটা ইউজফুল মনে হলে সুইডেন থেকে আপনাদের বাংলাদেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। আর আপনি কোন ইস্যু নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন? মাইগ্রেশন, জব, হেলথ কেয়ার, ট্যাক্স, রেসিজম নাকি সেফটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, সুইডেন ইলেকশন 101, সহজ ভাষায় সুইডিশ রাজনীতি।